বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫, খাদ্য, পুষ্টি ও পরিপাক। লেকচার ৯। ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে পরিপাক তন্ত্রের অন্তর্গত যে পৌষ্টিক গ্রন্থি রয়েছে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। পৌষ্টিক তন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে পৌষ্টিক নালী এবং অন্যটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আমরা এখন ইনশাআল্লাহ পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করব। গ্রন্থি মিন্স হচ্ছে ওয়ান কাইন্ডস অফ প্যাকেট, যে প্যাকেটস এর মধ্যে অনেকটাই রস নিঃসৃত হয়, প্যাকেট থেকে রস নিঃসৃত হয় এবং সেই প্যাকেটের মধ্যে রস জমা থাকে। এই সমস্ত পৌষ্টিক গ্রন্থির মূলত কাজ হচ্ছে খাদ্য পরিপাকের সহায়তাকারী এনজাইম এবং বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা। যে সমস্ত রসের সাহায্যে আলহামদুলিল্লাহ আমাদের পৌষ্টিক তন্ত্রটি খাদ্যের রাসায়নিক বিক্রিয়াগুলি সংগঠিত করতে পারে। আমরা এখন ইনশাআল্লাহ পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা শুরু করছি। পৌষ্টিক গ্রন্থির প্রথম অংশটি হচ্ছে লালা গ্রন্থি, যেটিকে স্যালিভারি গ্ল্যান্ডসও বলা হয়ে থাকে। হিউম্যান বডিতে মোটামুটি ৩ জোড়া লালা গ্রন্থি থাকে। তাদের অবস্থানগুলো হচ্ছে, প্রথমটি 2 কানের সামনে এবং নিচে 1 জোড়া থাকে। আমাদের যে চোয়াল অর্থাৎ দাঁতের যে চোয়াল রয়েছে এই চোয়ালের নিচে সাব ম্যাক্সিলারি এবং চিবুকের নিচে, আমাদের মুখ থেকে খানিকটা একটু নিচে যে চিবুক রয়েছে সেই চিবুকের নিচে 1 জোড়া সাব লিঙ্গুয়াল গ্রন্থি পৃথক পৃথকভাবে থাকে এবং এই হচ্ছে মোট 3 জোড়া। একটা হচ্ছে যে প্যারোটিড গ্রন্থি 1 জোড়া, যেটা কানের সামনে বা নিচে থাকে, আরেকটা হচ্ছে চোয়ালের নিচে থাকে সাবম্যাক্সিলারি, আরেকটা হচ্ছে চিবুকের নিচে থাকে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই সমস্ত গ্রন্থি থেকে নালী অর্থাৎ এই সমস্ত মোটামুটি ভাবে আমরা যেটাকে প্যাকেট বলে পরিচিত, সেই প্যাকেট থেকে নালী আমাদের মুখ গহ্বরে উন্মুক্ত হয়। যখন আমরা কোনো শুকনো খাবার মুখে দেই তখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের এই খাবারটি ভিজে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু পানি ছাড়াই যখন শুকনো খাবার খাই তখনও কিন্তু এই অবস্থায় পরিলক্ষিত হয়। তাহলে এই ভিজে যাওয়ার বা ভিজানোর কাজে ব্যবহৃত যে সমস্ত তরল পদার্থগুলি সেটা কোথা থেকে আসলো? এই সমস্ত লালা গ্রন্থি থেকে রস নিঃসৃত হয় এবং এই রস খাদ্যের সাথে মিশে খাদ্যকে নরম এবং সফট করে, যাতে করে তারা ইজিয়াস ভাবে ইনশাআল্লাহ পৌষ্টিক নালী থেকে অন্ন নালী থেকে তারা পাকস্থলী পর্যন্ত পৌঁছতে পারে। তো লালা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাদেরকে আমরা লালা বলে জানি। লালাতে কি কি থাকে? লালাতে থাকে হচ্ছে টায়ালিন নামক এনজাইম এবং পানি। এই পানি এবং টায়ালিক নামক এনজাইমের কারণে দেখা যায় হচ্ছে খাদ্যদ্রব্যটা সফট হয়ে গলবিল থেকে অন্ননালীর মধ্য দিয়ে পাকস্থলীতে পৌঁছে যায়। আমরা এখন ইনশাআল্লাহ পৌষ্টিক গ্রন্থি যকৃত নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পৌষ্টিক অর্থাৎ পরিপাকতন্ত্রের একটি ছবি এবং এই যে এই অংশটুকুকে আমরা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলে থাকি। এই মধ্যচ্ছদার হাতের ডান পাশে এই লালচে অংশটুকুকে লিভার ইংরেজিতে এবং বাংলায় যকৃত বলা হয়ে থাকে। আমরা এখন ইনশাআল্লাহ যকৃতর গঠন এবং স্ট্রাকচার নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো।
যকৃত। যকৃতকে প্রাইমারিভাবে বা প্রাথমিকভাবে রসায়ন গবেষণাগার বলা হয়ে থাকে। তার মূল কারণ হচ্ছে যে যকৃত মধ্যে দেহের জৈব রাসায়নিক যে কার্যাবলীগুলি আছে সেগুলো সংগঠিত হয়। মোট কথা জৈব রাসায়নিক বিক্রিয়া যকৃতে সংগঠিত হয় বিধায় একে দেহের রসায়ন গবেষণাগার বলা হয়ে থাকে। আমরা চিত্রে আলহামদুলিল্লাহ একটি দেখতে পাচ্ছি, যকৃতের ছবি দেখতে পাচ্ছি। আমরা যকৃতটা দেখতে আমাদের কাছে মনে হচ্ছে লালচে বর্ণের, এবং আসলেই যকৃতটা লালচে বর্ণের। যকৃতের ডান অংশটি বাম অংশের তুলনায় খানিকটা বড়, এবং এই যকৃতে মোটামুটি ভাবে 4টি অসম্পূর্ণ খণ্ড অর্থাৎ ভাগ রয়েছে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগকে আমরা লোবিউল বলে থাকি। যেমন ডান অংশের এই ভাগটাকে বলা হচ্ছে রাইট লোবিউল বা ডান লোবিউল, ঠিক অনুরূপভাবে বাম সাইডের এই লোবিউলটাকে বলা হচ্ছে বাম লোবিউল বা লেফট লোবিউল। এই সমস্ত লোবিউলগুলো, এই সমস্ত খণ্ডগুলো দেখা যাচ্ছে হচ্ছে অনেক লোবিউল, অসংখ্য কোষ দ্বারা গঠিত। এখন এই যকৃতের মধ্যে আমরা নিচের সাইডে একটা অংশ, অনেকটাই বোতল গ্রিন কালারের অংশ দেখতে পাচ্ছি। এটাকে পিত্তথলি বলা হয়ে থাকে, এবং এই পিত্তথলিতে পিত্তরস জমা হয়। এই পিত্তরসটা যকৃত থেকে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে থাকে, যেটা আমাদের দেহের জন্য উপকারী, এবং পরিপাক কাজ সংগঠিত করার জন্য এই পিত্তরস ভূমিকা পালন করে থাকে। আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে এই যকৃত কিভাবে কাজ করে, বা যকৃতের বিভিন্ন কার্যাবলী নিয়ে আমরা এখন ইনশাআল্লাহ আলোচনা করব। যকৃতের কাজ। যকৃতের প্রথম কাজ হচ্ছে যকৃত পিত্তরস তৈরি করে, এবং এই পিত্তরস পিত্তথলিতে জমা হয়, যেটা আমাদের দেহের পরিপাক করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমাদের দেহে যে অতিরিক্ত গ্লুকোজ অর্থাৎ দেহে অব্যবহৃত গ্লুকোজ যকৃতের মধ্যে গ্লাইকোজেন রূপে জমা থাকে। ঠিক দেহে যদি কখনো গ্লুকোজের ঘাটতি দেখা যায়, তখন এই যকৃত কিন্তু সেই গ্লুকোজকে সরবরাহ করে, অর্থাৎ যেটাকে গ্লাইকোজেন হিসেবে সংরক্ষিত করে রেখেছিল, সেই সংরক্ষিত গ্লুকোজটি সে আবার দেহে সরবরাহ করে। এর ফলে দেখা যায় গ্লুকোজের দেহের মধ্যে মাত্রা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ঠিক থাকে। মোট কথা আমরা বলতে পারি একভাবে যে গ্লুকোজের সমতা রক্ষার জন্য আলহামদুলিল্লাহ যকৃত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্ত্রের পরিপাকে পিত্তরস অংশ নিয়ে থাকে, যেমন পিত্তরস ডেনুনাম এ অংশ নেয়, পরিপাকে অংশ নেয়। পিত্তরস দেখা যাচ্ছে যে অম্লভাবকে প্রশমিত করে, অম্লভাবকে প্রশমিত করার মাধ্যমে সে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। আর পিত্তরস কিন্তু মোটামুটি ভাবে ক্ষারীয়, এর মধ্যে ক্ষারীয় গুণও বিদ্যমান। পিত্তরস আমরা যে খাবারগুলি খাচ্ছি, সেই খাবার যখন পাকস্থলীতে আসে, সেই খাবারের অম্লভাবকে প্রশমিত করার জন্য অর্থাৎ হ্রাস করার ক্ষেত্রে পিত্তরস ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমরা যে সমস্ত চর্বি জাতীয়, মূলত স্নেহ জাতীয় যে সমস্ত খাবার খেয়ে থাকি, এই সমস্ত খাবারকে পিত্তরস ভেঙে পরিপাকের উপযোগী করে গড়ে তোলে। এগুলি ছিল মূলত যকৃতের প্রধান কাজগুলির অন্তর্গত। এখানে ম্যাক্সিমাম সময় পিত্তরসের কথা আসছে, এবং এই পিত্তরস কিন্তু আলহামদুলিল্লাহ যকৃতর মাধ্যমে বা যকৃত থেকে তৈরি হয়। এটার জন্য যকৃতের কাজের মধ্যে আমরা পিত্তরসের কাজটাকেও শামিল করতে পারি।
পাকস্থলীর পিছনে আমরা একটি হলুদ অংশ দেখতে পাচ্ছি। এই হলুদ অংশটি পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে অবস্থান করছে এবং কতগুলো গ্রন্থি সমন্বয়ে এটি গঠিত, তাকে আমরা বাংলায় অগ্নাশয় বলে থাকি। এটিও পৌষ্টিক গ্রন্থির অন্তর্গত। আমরা ছবিতে একটি অগ্নাশয়ের ছবি দেখতে পাচ্ছি। এই যে হলুদ পাতার মতো যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে কিন্তু অগ্নাশয়। এই অগ্নাশয়টি অনেক বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে আলহামদুলিল্লাহ গঠিত। এই অগ্নাশয়ের মূল কাজ হচ্ছে অগ্নাশয় রস নিঃসরণ করা এবং এই অগ্নাশয়ের রস আমাদের খাদ্যের পরিপাকের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ ভূমিকা পালন করে থাকে। আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে এই অগ্নাশয় কিভাবে বা অগ্নাশয়ের কাজ কি বা আমাদের হিউম্যান বডিতে অগ্নাশয় কিভাবে তার ভূমিকা রাখে। অগ্নাশয়ের কাজ। অগ্নাশয়ের মূল কাজ হচ্ছে অগ্নাশয় রস নিঃসরণ করা। এই অগ্নাশয় রসের মধ্যে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ নামক এনজাইম রয়েছে। এই সমস্ত এনজাইম কিন্তু আলহামদুলিল্লাহ আমিষ, শর্করা এবং স্নেহ জাতীয় যে সমস্ত খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করি সেগুলো পরিপাকে অংশ নেয়। এছাড়াও দেখা যাচ্ছে হচ্ছে খাদ্যের মাধ্যমে যে অম্লত্ব পরিবেশ বা অম্ল আমাদের দেহের ভিতরে প্রবেশ করে এবং দেহের ভিতরে অম্লত্ব বৃদ্ধি পায়, এর ফলে আমাদের দেহে প্রবলেম ঘটতে পারে। এই অম্লত্ব হ্রাস করে ক্ষারীয় পরিবেশের সাথে অম্লত্ব পরিবেশের একটা সমতা সৃষ্টি করাও আলহামদুলিল্লাহ অগ্নাশয়ের ভূমিকা রয়েছে। এছাড়াও পানির ভারসাম্যতা বা দেহের মধ্যে পানির সমতা, দেহের তাপ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ অত্যাধিক টেম্পারেচার যাতে বেড়েও না যায় এবং টেম্পারেচার যাতে দেহের খুব কমেও না যায়, এক্ষেত্রে অগ্নাশয় ভূমিকা রাখে। এছাড়াও অগ্নাশয় কিছু হরমোন নিঃসরণ করে। অগ্নাশয়ের মধ্যে যে গ্রন্থিগুলো রয়েছে বিশেষ করে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ করে থাকে। এই হরমোনের মধ্যে একটি হরমোন রয়েছে ইনসুলিন, যেগুলো মূলত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এই ইনসুলিনের অভাব যদি হয় তাহলে দেখা যায় যে গ্লুকোজের মাত্রা দেহে বৃদ্ধি পায় এবং আমাদের দেহে ডায়াবেটিস নামক রোগটা জাগ্রত হয়। তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অগ্নাশয় হরমোন নিঃসরণ করে, অর্থাৎ ইনসুলিনের মতো হরমোন নিঃসরণ করে আমাদের দেহে গ্লুকোজকে কন্ট্রোল করে বা গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের বডি ডায়াবেটিস নামক মারাত্মক রোগ হতে সেফটি থাকে। অগ্নাশয়ের পরে যে গ্রন্থিটি রয়েছে সেটি হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, যার অবস্থান হচ্ছে পাকস্থলীতে। পাকস্থলীর প্রাচীর অর্থাৎ পাকস্থলীর গা ঘেঁষে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো অবস্থান করে এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে রস থাকে সেটি হচ্ছে গ্যাস্ট্রিক রস বা পাচক রস। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই গ্যাস্ট্রিক রস বা পাচক রস নিঃসৃত হয় এবং এর ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ আমাদের খাদ্য পরিপাকৃত প্রসেসটি সামনের দিকে এগিয়ে যায়। পাকস্থলীর পরেই কিন্তু আমরা দেখে এসেছি ইনশাআল্লাহ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র নিয়ে অন্ত্রের সূচনা। সুতরাং গ্যাস্ট্রিক গ্রন্থির পরবর্তী গ্রন্থির নাম হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, যাদের অবস্থান অন্ত্রের ক্ষুদ্রান্ত্রে, অর্থাৎ ক্ষুদ্রান্ত অর্থাৎ পাকস্থলী থেকে শুরু করে বৃহদান্ত্রের পর্যন্ত যে পেঁচানো নালীটি সেটি হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের প্রাচীর অর্থাৎ ক্ষুদ্রান্তের গা ঘেঁষে ভিলাই এ অর্থাৎ ক্ষুদ্রান্তের যে একটি অংশ রয়েছে ভিলাই, এই ভিলাই নিয়ে আমরা ইনশাআল্লাহ ক্ষুদ্রান্তের পরিপাকের সময় আলোচনা করব। এই ভিলাইয়ের মধ্যে আন্ত্রিক গ্রন্থি থাকে এবং এই সমস্ত ভিলাইয়ের মধ্যে অবস্থানকৃত আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস নিঃসৃত হয়, যেটি খাদ্যের পরিপাকে আমাদের সহায়তা করে থাকে।